হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। চায়ের পাতিল থেকে রমফু টানো চাটা সিয়াম ভাই যখন আমার তের উপর ঢেলে দিল, আমার মনে হলো আমার চারদিক অন্ধকার হয়ে আসছে, এত জ্বালা করছে। যখন আমি চিৎকার দিতে যাব তখন সিয়াম ভাই আমার মুখ চেপে ধরলেন। ব্যথায় আর ছোটার জন্য আমি ছটফট করছি, তখন সেই হাতেই সিয়াম ভাই আমার হলুদের গুঁড়া আর লবণ ঢালতে লাগলেন। হাতে কি পরিমাণ জ্বলছে, আমি চিৎকার দিয়েও কান্না করতে পারতেছি না। এসব সহ্য করতে না পেরে যখন জ্ঞান হারালাম, তখন সিয়াম ভাই আমাকে কোলে তুলে নিয়ে আমার রুমের মধ্যে রেখে টেবিল থেকে পানির জগ নিয়ে বাহির থেকে দরজা আটকে বেরিয়ে গেলেন, যাতে আমার জ্ঞান আসলেও আমি হাত ধুতে না পারি। সিয়াম, জগ নিয়ে কোথায় যাচ্ছ? আর সায়ুকে দেখছি না কেন? পানি নেই আমার ঘরে। আয়ানা, আমি পানি আনতে যাচ্ছি। আর দেখো তোমার সায়ু কোথায় চলে গেছে কে জানে। আয়ানা সিয়ামের কথা বিশ্বাস করল কি না তা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না। সিয়াম আয়ানাকে তার সাথে নিয়ে তার মায়ের রুমে গেল। ফুপ্পির রুমে কেন যাচ্ছি আমরা সিয়াম? আম্মু বলছে যেতে, গল্প শোনাবে আজ আমাদের। সিয়াম আয়ানাকে নিয়ে ওর মায়ের ঘরে চলে গেল যাতে সে সায়রার খোঁজ না নিতে পারে। ওইদিকে আয়ানার জ্ঞান ফিরল, হাতের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এমন জ্বালা করছে তার হাতে। রুমের মধ্যে পানি খুঁজতে লাগলো সে, কিন্তু সে পেল না। কিভাবে পাবে? সিয়াম যে পানি নিয়ে গেছে সায়রার রুমে, এটা বাথরুম ও নাই। অবশেষে সে তার কলেজের ব্যাগে মধ্যে বোতলে পানি পেল। হাত ধুতে গিয়ে পানি লাগলেই আরো জ্বলে উঠছে। বাম হাতের উপর পিঠের চামড়া ঝলসে গেছে। নিজের এই করুণ পরিস্থিতি দেখে আজ নিজের উপর কান্না পাচ্ছে তার। অনেক যন্ত্রণা হচ্ছে তার। ফুপিতে কাঁদতে কাঁদতে সে ওখানেই শুয়ে পড়ল আর সকালের কথা মনে করতে লাগল সে। সকালে মাছটা একটু পুড়ে যাওয়ায় খালা আমার চুলের মুঠি ধরে ঘুরিয়ে কড়াইয়ের উপর থেকে গরম খুচুনটা আমার পিঠে চেপে ধরে, পিঠ আমার জ্বলে যাচ্ছে, কিছু বলতেও পারছি না। বললেই উনার পাশবিক নিচ্ছি, রাতন আরও বেড়ে যাবে। কান্না মাখা কণ্ঠে বলে সায়রা, আমাকে ছেড়ে দিন খালা, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ভুল কিভাবে হয়? মন কই থাকে তোর? হ্যাঁ, আজকে তোর ভাই আসবে জানিস না তুই? ওর প্রিয় মাছ, এটা কিভাবে পুড়ে? খালার ঝাঝালো কণ্ঠে কেঁপে উঠি আমি। আজ খালার একমাত্র ছেলে সিয়াম আসবে ঢাকা থেকে। এই লোক আসা মানেই আমার উপর দ্বিগুণ অত্যাচার বাড়বে। সিয়াম ভাইয়া কেন জানি না আমাকে পছন্দ করে না। আমার ইচ্ছা করে এমন হয় নাই খালা, আসলে আমি একটু অন্যমনস্ক হওয়াতে এমন হয়েছে, আর হবে না। অন্যমনস্ক কেন হবি তুই? মন কোনো নাগরের কাছে রেখে আসছিস? খালার মুখের ভাষা ভয়ঙ্কর বিশ্রী, কেউ বলতে পারবে না। খালা শুধু আমার বেলায় এমন। আমাকে রেখে আমার মা নাকি খালুর সাথে পালিয়েছে, সেই থেকে আজ অবধি খালার সব ক্ষোভের শিকার আমি। উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতেছি। খালা এবার নিজে গালাগাল করতে করতে বেরিয়ে গেলেন। আমি নিজের করুণ অবস্থা দেখে হাসছি। আমাকে একজন কথা দিয়েছিল আমার সব কষ্টের ভাগ তিনি নিবেন, আজ কোথায় সে? মানুষ বড়ই বিচিত্র, কেউ কি পারে কারো কথা রাখতে? উনি হয়তো এত বছরে আমাকেই ভুলে গেছে আর আমার দেওয়া কথা মনে রাখবে। ছোটবেলায় বলা কথাগুলোকে ঘিরে আমি এখনও দিবা স্বপ্ন দেখি, নিজের উপর তাচ্ছিল্যের হাসি আসে। দুপুর গড়িয়ে বিকেল হলো, সিয়াম ভাই হয়তো এসেছেন। খালা দৌড়ে বেরিয়ে গেলেন ছেলেকে দেখতে, আর আমি ধীরে ধীরে তার পিছে গেলাম। খালাকে দেখে সিয়াম ভাই জড়িয়ে ধরল। এতগুলো দিন পরে ছেলেকে পেয়ে কান্না করে দিলেন খালা। আরে মা, এত কান্না করে না, তোমাকে অনেক পচা দেখাবে জানো। চুপ চুপ, জানো তোমার জন্য আমি সারপ্রাইজ নিয়ে আসছি। সিয়াম ভাইকে অনেক খুশি দেখাচ্ছে, এত খুশি আগে কখনো দেখি নাই। কি সারপ্রাইজ বাবা? এতদিন পারে তোক তিন দেখলাম, একটু কান্না ও করতে দিবি না? সিয়াম ভাই খালার কথা শুনে মুচকি হেসে গাড়ি থেকে আরেকজনের হাত ধরে বের করে আনলেন। গাড়ি থেকে জিন্স পরা আর হাফ কুর্তি পরা এক অপরূপ সুন্দরী মেয়ে নেমে এলেন। খালা খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে মেয়েটির দিকে, আর মেয়েটিও খালার দিকে তাকিয়ে হাসছে। কেমন আছো ফুপ্পি তুমি? আলহামদুলিল্লাহ। আয়ানা মামুনি, তুই কত বড় হয়ে গেছিস, চিনাই যাচ্ছে না তোকে। তুই আসবি সিয়াম আমাকে বলে নাই? বাড়ির বাকি সবাই কেমন আছে? আরে আবার কান্না করতেছ কেন তুমি ফুপ্পি? আমি আসছি না, দেখবা এবার সবাই আসবে। দেখো সব ঠিক হয়ে যাবে, আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবা। খালাম্নি এবার চোখের পানি হাত দিয়ে মুছে ফেলল আর তাদের বাড়ির ভিতরে যেতে বলল। আমি চিনতেই পারছি না উনি কে, অথচ খালাকে ফুপ্পি ডাকছে। সিয়াম ভাইয়া আমার দিকে তাকিয়ে হনহন করে ভিতরে চলে গেল। আমার চেহারা দেখলেই নাকি তার আমার মায়ের কথা মনে পড়ে রাগ হয়ে যায়।
মেয়েটি এবার আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসে। শায়রা, তোমার নাম আই রাইট? হ্যাঁ, আমার নাম শায়রা। আপনি কিভাবে জানলেন? আমি তোমার মামাতো বোন আয়ানা। আমার কথা কি তোমার মনে নাই শায়রা? শরিয়া আপু, মনে ছিল, কিন্তু এতগুলা বছর পর দেখে কি চিনা যায়? আর সেই কোনো ছোটবেলায় দেখেছি, তাও স্পষ্ট মনে নাই আমার। থাক, সমস্যা নাই, এখন আমি আসছি, সব মনে করিয়ে দিব, চলো এবার। আয়ানা আপুর ব্যবহার খুব আমায়িক। এই বাড়িতে আজ অনেক দিন পরে আমার সাথে ভালো ব্যবহার করল কেউ। খুশি মনে আমি আপুর সাথে ভিতরে গেলাম। আপু ফ্রেশ হয়ে আসার পর অনেক গল্প করলাম তার সাথে। রাত তখন ৮টা বাজে। আপু গেল তার রুমে দরকারি কাজে, আর আমাকে সিয়াম ভাই পাঠালো রান্নাঘরে চা বানাতে। আমি চা বানান প্রায় শেষ, পাতিলে চা বলকাচ্ছে, তখন রান্নাঘরে প্রবেশ করে সিয়াম ভাই। বর্তমানে আমি শুয়ে আছি আর আমার চারপাশ অন্ধকার, রুমে আলো নাই। আমার মনে হচ্ছে এত যন্ত্রণা না দিয়ে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে না কেন। ছটফট করছি আমি হাতের যন্ত্রণায়। আমার রুমের দরজা খোলার আওয়াজ আমি পেলাম। তাকিয়ে দেখি আয়ানা আপু রুমের লাইট জ্বালালো। আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ছুটে আমার কাছে এলেন, এসে আমাকে ডাকছে। আমি চোখে খুলে রাখতে পারলাম না। আয়ানা আপু আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। কি বুঝলেন জানি না। ফুপ্পি, সিয়াম কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো। আয়ানার চিৎকারে ফুপি আর সিয়াম দৌড়ে চলে আসলেন। আয়ানাকে এই ঘরে দেখে ফুপি অবাক হলেও সিয়াম ভাই ঘাবড়ে যাচ্ছে। কি হয়েছে? ও এভাবে এখানে শুয়ে আছে কেন? ও এখানে শুয়ে না, ফুপি গান হারিয়ে পড়ে আছে। ওকে হসপিটাল নিতে, ওর হাত দেখো তুমি। ফুপ্পি হাত দেখে আতকে উঠল আর সিয়ামের দিকে তাকালো। তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সিয়াম, শায়রাকে কোলে নে তাড়াতাড়ি, আর ওকে হাসপাতাল নিয়ে যা। সিয়াম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আমার ফোন নিয়ে আসছি। সিয়ামের অনিচ্ছা হওয়া সত্ত্বেও আয়নার কথায় নিয়ে যাচ্ছে। আয়না ঘরে গিয়ে কাউকে কল দিয়ে সব খুলে বলে, তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই, দেখে যাও এখানে কি হচ্ছে। ভাবছি আত্রেয়ীকে বলেই দেব চাকরিটা আমি পেয়ে গেছি। বেলা সত্যি অনেকদিন তো হলো, ক্যাম্পাসিংয়ে মোটা মাইনের চাকরিও জুটে গেছে। এখন বেশ টোনাটুনির লালনীল সংসার হবে। তুই আত্রেয়ীকে ভালোবাসিস? কবে থেকে? আগে বলিসনি তো। আহা, সবকিছু তোকে বলে করতে হবে নাকি? এই যে 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি চুটিয়ে গল্প লেখাটা চালিয়ে গেছিস, মাঝরাতে পিডিএফ ডাউনলোড করে পিকুলিয়ারের ক্লাসে বসে দিব্যি মনোযোগ সহকারে পিডিএফ পড়ে পিকুলিয়ারকে কেমন চাকমা দিয়েছিস, সে কথা কি তুই আমায় বলেছিলিস? ওরে বাবারে, তোর নজর তো সাংঘাতিক দেখছি। শালা, পড়াশোনা করতিস না, আমার উপর গোয়েন্দাগিরি চালাতিস? ঠিক বুঝতে পারছি না তো। তোর জন্য মাল্টিন্যাশনাল নয়, তোর উপযুক্ত জায়গা আইবি, বুঝলি? এখনো সময় আছে, পরীক্ষা দে, ফালতু জায়গায় সময় নষ্ট করিস না। তুই কি চাস আত্রেগীর মা-বাপ ওর সঙ্গে আমার বিয়েটা দেওয়ার আগেই রিজেক্ট করুক? তোর উদ্দেশ্য তো মোটেই ভালো মনে হচ্ছে না। যাক গে যাক, আজ তুই কি করছিস? প্রপোজ না করেই বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছিস? বেশ বেশ, নেমন্তন্ন করতে ভুলিস না যেন, কবজি ডুবিয়ে খেয়ে আসব। ঠিক আছে, সে তখন দেখা যাবে। বললি না তো আজ কি করছিস? আমার হবু বর আসছে ক্যালিফোর্নিয়া থেকে, একটু খেতে যাওয়ার প্ল্যান আছে। সেই ফাঁকে বিয়ের ডিটেলসগুলোও ঝালিয়ে নিতে হবে। লোকবল কম, বুঝিসই তো, দুজনকেই সব ম্যানেজ করতে হবে। সন্ধে 7টায় বেদা ভিলেজ গুয়ে। তুই বিয়ে করছিস? তুই কেন বলতো? তুই বেমালুম না বলে কয়ে প্রেম করতে পারিস, আর আমি একটা বিয়ে করলেই দোষ? আরে না না, সে কথা কখন বললাম? তোর ছাগল তুই ল্যাজে কাটবি না মুডো, সে তোর ব্যাপার। আসলে গোটা সেশন জুড়ে যা নারীবাদী ঝান্ডা ওড়াতিস, সে কিনা এখন সুখী দাম্পত্যের ছবি আঁকতে বরের সঙ্গে ক্যালিফোর্নিয়া উঠছে, ঠিক মেলাতে পারছি না তো, তাই আর কি। একটু যেন হিংসে হিংসে গন্ধ পাচ্ছি। চাপ কি? আমি না হয় আগে যাচ্ছি, কয়েক বছর পর প্রজেক্ট নিয়ে তুইও চলে আসিস, সঙ্গে আত্রেয়ী, 4 জন মিলে চুটিয়ে ঘুরব। হিংসে? তাও আবার তোকে? সে ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। আমি এখন যাই, আত্রেগীর জন্য ভালো দেখে একটা গিফট কিনতে হবে। দেখতে হবে তো ইমপ্রেশন যেন ডিপ্রেশনে বদলে না যায়। হাত নেড়ে আমি মুচকি হাসলাম। এ ছেলে ভাঙবে তবু মচকাবে না। সন্ধে 7টা, বেদা ভিলেজের সুদৃশ্য টেবিলে বসে আছি চুপচাপ। ওই তো মক্কেল ঢুকছে। এদিক ওদিক তাকিয়ে আমার টেবিলে এসে দাঁড়াল, মুচকি হেসে বলে উঠল, সে কি, তোর মক্কেল এখনো আসেনি? এসেছে, কিন্তু তোর মক্কেল তো দেখছি তোকে ডিচ করে অন্য মক্কেল নিয়ে ওই টেবিলে বসে। তোর দামি গিফটের কি হবে? আমার কথা ছাড়ি, কিন্তু তোর মক্কেলকে দেখতে পাচ্ছি না কেন? কয়েকদিন পর বিয়ে হবু, বুকে একা বসিয়ে রেখেছে, বড়ই আনরোমান্টিক মানুষ দেখছি। ঠিক যেমনটা তুই, প্রপোজ করতে এসেছিস, অথচ দামি গিফটটাই প্রাণে ধরে কিনতে পারিসনি।
এতদিন ধরে আমায় বোঝে, নতুন করে গিফট কি দরকার ভেবে। তার মানে সামান্য তুতলে তুই সবক জানতিস? জানুক না কেন? মিথ্যেটাও তো আজ অবধি ঠিক করে বলতে শিখলি না। আত্রেগির তো এই জানুয়ারিতেই বিয়ে, টেবিলের উল্টো দিকে যে মক্কেল বসে আছে তার সাথে আমায় নেমন্তন্ন করেছে, তুই আর বুদ্ধু বানাবার লোক পেলি না। আহাই, ভালোবাসার মানুষকে এপ্রিল ফুলের দিনটায় একটু বুদ্ধু বানানোর চেষ্টা করা কি অপরাধ? হাঁটু গেড়ে বসে পড়ল কৌস্তব। কোনো ম্যাজিকে পকেট থেকে বেরিয়ে এসেছে ভেলভেটের কৌটো, ভেতরে শুয়ে আছে একটা মিষ্টি ডায়মন্ড রিং, এই রিংটার জন্য একটা হাত।